ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক এগেইন। তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে দীর্ঘদিন আমাদের ছুটি ছিল এবং করোনা প্যান্ডেমিকের যেই ভয়াবহতা সেটির জন্য আমরা আসলে সেই অর্থে আমাদের অনলাইন ক্লাস পরিচালনা করতে পারিনি। তবে আমরা পুনরায় শুরু করেছি। আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। বায়োলজি পার্ট 1 অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু আমি তোমাকে পড়িয়ে থাকি। তো প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখেছো যে চতুর্থ অধ্যায়ে যে বিষয়গুলো ছিল তার মধ্যে ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো ভাইরাস সম্পর্কে আমাদের একজন সহকর্মী সে পড়িয়েছে, কিছু অংশ হয়তো বাকি ছিল, তারপরেও আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি এবং সেই নতুন চ্যাপ্টার না, ঠিক মানে এই চ্যাপ্টারের নতুন একটি টপিক শুরু করতে চাচ্ছি, সেটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। যদিও করোনা ভাইরাস, এই সময়ে ভাইরাস শব্দটা খুবই পপুলার এবং খুব আতঙ্কজনক একটি শব্দে পরিণত হয়েছে। তো ব্যাকটেরিয়াও কিন্তু সেই রকমই, তবে ব্যাকটেরিয়ার যে ভালো দিক আছে এবং কিছু ভালো ব্যাকটেরিয়া আছে যেটি আমাদের এবং বিভিন্ন প্রাণী, তারপর হচ্ছে প্ল্যান্টস বিভিন্নভাবে কাজে লেগে থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। তো চ্যাপ্টার 4-এ মাইক্রোবায়োলজি, সেখানে আমরা আজকে পড়ব হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর হচ্ছে ব্যাকটেরিয়াম, আর একটি হচ্ছে ব্যাকটেরিওলজি। ঠিক আছে, এই তিনটা জিনিস। তো ব্যাকটেরিয়া এটি হচ্ছে আমাদের প্লুরাল, এটিকে আমরা বলছি সিঙ্গুলার। তো আসলে ব্যাকটেরিয়াটা কি? যখনই আমরা এই চ্যাপ্টারের হেডিংটাতে কিন্তু বোঝা যাচ্ছে মাইক্রোবায়োলজি অর্থাৎ অণুজীব বিজ্ঞান, অর্থাৎ মাইনিউট আলট্রা স্ট্রাকচার মাইক্রোস্কোপিক যে অর্গানিজম বা এন্টিটি আছে সেটিকে কিন্তু আমরা বলছি হচ্ছে অণুজীব। এবং অণুজীবের মধ্যে কিন্তু আমাদের ভাইরাস আছে এবং ব্যাকটেরিয়া আছে। তো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক পার্থক্য আছে, সেটি আমরা পরবর্তীতে দেখব। কিন্তু ব্যাকটেরিয়াটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপিক এবং ইউনিসেলুলার এক ধরনের জড় পদার্থ, সেটিকে আমরা বলছি ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া তাহলে এটি হচ্ছে কি আমাদের যে ইউনিসেলুলার এবং মাইক্রোস্কোপিক একটি এন্টিটি, সেটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। দেখো বইয়ে যে সংজ্ঞাটি দেয়া আছে, ব্যাকটেরিয়া হলো জড় কোষপ্রাচীর বিশিষ্ট আণবিক কণিক, যেটি আমি বলেছি মাইক্রোস্কোপিক এবং এককোষী ইউনিসেলুলার, এবং এখানে হচ্ছে ক্লোরোফিল বিহীন। তারপরে তার রিপ্রোডাকশনের জন্য একটি বলা হয়েছে, সেটি হচ্ছে আমাদের দ্বিভাজন, যেটিকে আমরা বলছি হচ্ছে ফিশন, বাইনারি ফিশন, সেটি হচ্ছে অর্থাৎ বিভাজিত হয়ে যাবে। আরেকটি জিনিস হচ্ছে আদিকেন্দ্রিক, সেটিকে আমরা বলছি কি ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক এই শব্দগুলো তোমাদের আমাদের যে প্রিভিয়াস ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলোতে, অর্থাৎ আমাদের ফার্স্ট যে টপিকটা ছিল সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার, সেগুলোর মধ্যে কিন্তু এই বিষয়গুলো সুন্দর করে সংজ্ঞায়ন দেওয়া আছে। অর্থাৎ প্রোক্যারিওটিক বলতে এটা আমাদের একটু সুস্পষ্ট যে সুসংগঠিত কোনো নিউক্লিয়াস নেই কিংবা নিউক্লিয়াসই নেই, কিন্তু অন্যান্য যেই আমার হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস বা অর্গানালস, সেগুলো হচ্ছে আমাদের এটির মধ্যে আছে। ব্যাকটেরিয়া আমরা পরবর্তীতে একে বোঝাবো, তারপরও তোমাদের বোঝার সুবিধার্থে একটু এঁকে দিচ্ছি। সেটি হচ্ছে এটি আমরা একটি ব্যাসিলাস এবং ক্যাপসিউল লাইক স্ট্রাকচার আমরা এখানে এঁকে দিলাম, যেটিকে আমরা, এটি হচ্ছে ফ্লাজেলা। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের, এটি একটি ব্যাকটেরিয়া, টিপিক্যাল ব্যাকটেরিয়া। টিপিক্যাল ব্যাকটেরিয়া অর্থাৎ আমরা
খুব ভেরি পপুলার, সেটি হচ্ছে যে আমরা অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক কিন্তু বেসিক্যালি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়া, অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টকে এবং এটিকে ধ্বংস করার জন্য, এটিকে ডিঅ্যাক্টিভেট করার জন্য কিন্তু আমরা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, তবে সেটি অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাহলে আমরা ব্যাকটেরিয়াটা হচ্ছে প্লুরাল এবং ব্যাকটেরিয়ামটা হচ্ছে আমাদের সিঙ্গুলার। আর ব্যাকটেরিয়ার সংজ্ঞায়নে যদি আমরা যাই তাহলে এটি হচ্ছে আমাদের ইউনিসেলুলার, প্রোক্যারিওটিক, মাইক্রোস্কোপিক এবং হচ্ছে আমাদের ক্লোরোফিল বিহীন জড় প্রাচীর, কোষ প্রাচীর বিশিষ্ট একটি সত্তা বা বস্তু, সেটিকে আমরা বলছি ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, আর ব্যাকটেরিওলজিটা হচ্ছে, আমরা সবাই কম বেশি জানি যে লজি বা লগোস এই শব্দগুলো মানেই হচ্ছে স্পেসিফিক সেই বিষয়গুলো নিয়ে সেখানে আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ ব্যাকটেরিওলজি হচ্ছে বায়োলজির এমন একটি ব্রাঞ্চ যেখানে ব্যাকটেরিয়ার সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। যেমন আমরা যদি নদী বিজ্ঞান বলি, তো এটি হচ্ছে যে, বা সমুদ্র বিজ্ঞান, ওশেনোগ্রাফি বা ওশেনোলজি, তারপর হচ্ছে পটোমোলজি, ব্যাকটেরিওলজি অর্থাৎ ব্যাকটেরিয়ার সামগ্রিক যে বিষয়গুলো আছে সেখানে ব্যাকটেরিয়ার স্ট্রাকচার, তারপরে হচ্ছে তার অ্যাক্টিভিটি, তার রিপ্রোডাকশন, তারপরে হচ্ছে তার ইকোনমিক ভ্যালু, তারপরে হচ্ছে তার মেরিটস, তার ডিমেরিটস, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বায়োলজির যে শাখাতে, সেটিকে আমরা বলছি ব্যাকটেরিওলজি। বইয়ে যদি তোমরা লক্ষ্য করো তাহলে সেখানে কিছু বিষয় স্পষ্ট করা আছে, ঐতিহাসিক কিছু বিষয় আছে, যেমন অ্যান্টনি ভন লিউয়েনহুক, তারপরে হচ্ছে কক্স পোস্টুলেটস, যেটিকে আমরা বলছি ককের স্বীকার্য, তারপর হচ্ছে সায়েন্টিস্ট এরেনবার্গ, এরকম কিছু বিজ্ঞানী আছে যারা এভাবে বিভিন্ন সময় গবেষণা করে করে এরকম একটি স্ট্রাকচারের জিনিস পেয়েছে এবং পরবর্তীতে এটিকে তারা এইভাবে সংজ্ঞান করেছে। সেটি হচ্ছে আমাদের ব্যাকটেরিওলজি, ব্যাকটেরিয়া এবং ব্যাকটেরিয়া। তাহলে এখন সাধারণত বায়োলজি বা বিজ্ঞানে যে জিনিসটা হয় সেটি হচ্ছে, আমরা যখন স্পেসিফিক কোনো একটি বিষয় সম্পর্কে পড়ি বা পড়ার চেষ্টা করি, সেটার কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে হচ্ছে এটি অত্যন্ত ছোট, অর্থাৎ মাইক্রোস্কোপিক, এবং এখানে তার একটি পরিমাপ দেয়া আছে, অর্থাৎ প্রথমটাই হচ্ছে মাইক্রোস্কোপিক। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, কারণ এটি এত বেশি ছোট, এত মাইনিউট স্ট্রাকচার, এত আলট্রা স্ট্রাকচার, যেটিকে আমরা মাইক্রোস্কোপের নিচে ছাড়া দেখতে পাই না। অর্থাৎ যে বস্তুটি, যে এন্টিটিটি হচ্ছে আমাদের মাইক্রোস্কোপের নিচেই দেখতে হয়, সেটিকে আমরা মাইক্রোস্কোপিক বলছি। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এরা এককোষী, তবে অনেকগুলো মিলে কলোনি থাকতে পারে, কলোনিয়াল। ঠিক আছে? অর্থাৎ জোটবদ্ধ থাকে। ঠিক আছে? আচ্ছা, আরেকটি ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা দেখি, সেখানে এটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক। যদি প্রোক্যারিওটিক হয় তার মানে হচ্ছে 70s সুহেলবার্গ ইউনিট, যেটি হচ্ছে 50s প্লাস 30s, এই ইউনিটে ভাগ হচ্ছে। অর্থাৎ আমাদের যেই প্রোক্যারিওটিক সেল যখন আমরা পড়েছি, স্ট্রাকচার যখন পড়েছি, তখন কিন্তু এই বিষয়টি আমাদের কাছে পরিষ্কার ছিল। সেটি হচ্ছে যে তার যে রাইবোসোম থাকবে, সেখানে আমাদের 70s রাইবোসোম থাকবে, এবং অন দ্য আদার হ্যান্ড, ইফ আই কনসিডার দ্য ইউক্যারিওটিক cell, it has 80s ribosome, and which is basically divided into 60 to 40s। এবং তোমরা জানো যে রাইবোসোমটা হচ্ছে আমাদের যে প্রোটিন যে উৎপাদিত হয় সেটির মূল একটি হচ্ছে প্রক্রিয়ার বিষয় হিসেবে কাজ করে থাকে, কারণ সেখান থেকে আমাদের যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে, সেই যে কোডন আছে, সেটি কিন্তু এই রাইবোসোম থেকেই তৈরি হয়। অর্থাৎ এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ
সেটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রোক্যারিওটিক, and prokaryotic always contains the ribosome which is 70S and that divides into two subunit, one is 50S and another is 30S. And the next characteristics, the cell wall. Cell wall যদি আমরা বলি, অর্থাৎ আমি দুঃখিত মুছে ফেলেছিলাম, ব্যাসিলাস বা ক্যাপসুল লাইক যদি একটি ব্যাকটেরিয়া দেখি, ঠিক আছে, এই যে অংশটুকু এটিকে কিন্তু আমরা বলছি সেল ওয়াল। এই সেল ওয়ালটা হচ্ছে আমাদের কি থাকবে, সেখানে প্রোটিন জাতীয় উপাদান থাকবে, সেটিকে আমরা বলছি পেপটিডোগ্লাইকেন এবং মোরামিক অ্যাসিড, তারপরে হচ্ছে টেকোইক অ্যাসিড। তাহলে এখানকার যে সেল ওয়াল সেটির মধ্যে থাকবে হচ্ছে আমাদের পেপটিডোগ্লাইকেন, মিউরামিক অ্যাসিড বা মোরামিক অ্যাসিড, তারপরে থাকছে হচ্ছে আমাদের টেকোইক অ্যাসিড। এই উপাদানগুলো আমাদের কিন্তু সেল ওয়ালে থাকছে। অর্থাৎ পেপটিডোগ্লাইকেনটা হচ্ছে আমাদের এক ধরনের প্রোটিন এবং এই প্রোটিন যে সাবস্টেন্সটি সেটি হচ্ছে অনেক বেশি পরিমাণে আমাদের সাধারণত ব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে এবং ব্যাকটেরিয়ার সেল ওয়ালে পেপটিডোগ্লাইকেনের যে পুরুত্ব সেটির উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়, যেটি আমাদের পরবর্তী লেকচার বা পরবর্তী আলোচনার মধ্যে চলে আসবে। আপাতত আমরা এতটুকু জানার চেষ্টা করি যে আমাদের যে সেল ওয়াল আছে সেটি পেপটিডোগ্লাইকেন, মিউরামিক অ্যাসিড এবং টেকোইক অ্যাসিড। দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ প্রশ্ন হতে পারে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কোনটি থাকে না। তো দেখা যাচ্ছে আমাদের এক ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম বলা হলো গ্লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, বাট আমাদের থাকে কিন্তু বেসিক্যালি হচ্ছে টেকোইক অ্যাসিড এবং মিউরামিক অ্যাসিড এবং পেপটিডোগ্লাইকেন তো থাকছেই, যেটি অনেক বেশি পরিমাণে থাকে। আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এটির মধ্যে আমাদের যে নিউক্লিওপ্লাজম, তার মধ্যে আমাদের এখানে ডিএনএ থাকবে, ডিএনএ। আরেকটি জিনিস থাকবে সেটি হচ্ছে নিউক্লিওয়েড। নিউক্লিওয়েডটা হচ্ছে যে যেই অঞ্চলের মধ্যে আমাদের যে ডিএনএটা থাকছে বা আমাদের যেই আমরা যেটিকে বলছি জেনেটিক ম্যাটেরিয়ালস, সেটি ব্যাকটেরিয়ার যে অংশের মধ্যে থাকছে, যদি এই অংশের মধ্যে থাকে এটিকে আমরা বলছি নিউক্লিওয়েড। হ্যাঁ, নিউক্লিওয়েড, ঠিক আছে, দ্যাটস দ্য পয়েন্ট। নাও if you consider number 6 characteristics, সেটি হচ্ছে যে আমাদের বাইনারি ফিশন, অর্থাৎ বেসিক্যালি যে রিপ্রোডাকশনটা হচ্ছে আমাদের নতুন প্রজন্ম তৈরি করা এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেই রিপ্রোডাকশনটা বেসিক্যালি হচ্ছে আমাদের বাইনারি ফিশন, অর্থাৎ বিভাজন বা ভাজন, অর্থাৎ এই যে একটা থেকে এরকম দুটো জিনিস হয়ে যাচ্ছে, এটি হচ্ছে আমাদের বাইনারি। অর্থাৎ আমাদের ফিশন এবং ফিউশন সম্পর্কে কিন্তু আমরা কেমিস্ট্রিতে কম বেশি জানি যে ফিউশন অনেকগুলো একই জায়গায় একত্রিত হয়ে একটা জিনিস তৈরি করবে, আর ফিশন বিক্রিয়া মানে হচ্ছে এক জায়গায় যেটা ছিল সেটি হচ্ছে এটি বিচ্যুত হয়ে যাবে, ছড়িয়ে যাবে, সেটি হয়ে যাবে হচ্ছে আমাদের ফিশন, অর্থাৎ একটি থেকে আরেকটি বিচ্ছিন্ন হয়ে যাবে। আরেকটি জিনিস হচ্ছে আমাদের সাধারণত ব্যাকটেরিয়ার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখা যায় সেটি পরজীবী হতে পারে, মৃতজীবী হতে পারে এবং স্বনির্ভর হতে পারে। আর আরেকটি হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই যে দুটো জিনিস আমরা লেকচারের মধ্যেই আস্তে আস্তে এসে যাবে, সেই জিনিসটা আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। যে এই গ্রাম পজিটিভ বলতে কিন্তু এখানে আমরা যে কিলোগ্রাম, আমাদের যে ওজনের একক
বা মাপের একক রয়েছে, সেই গ্রাম কিন্তু এই গ্রাম না। এই গ্রাম একজন সায়েন্টিস্ট, উনি একজন বিজ্ঞানী, একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে গ্রাম। তার আগেও কিছু আছে, বেসিক্যালি শেষের অংশটুকু এখানে এমফাসিস করা হয়েছে যে উনি একজন সায়েন্টিস্ট, উনি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কালার অ্যাবজর্বিং এর কিছু বিষয় তিনি আবিষ্কার করেন, এবং সেটি এখন বর্তমান যে আমাদের বিজ্ঞানের যে অগ্রসর, ব্যাকটেরিয়ার জন্য যেই ব্যাকটেরিয়ার যে বিভিন্ন স্ট্রেন এবং মেডিসিন তৈরি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক তৈরি হচ্ছে, এটি কিন্তু এই মিস্টার গ্রাম কিন্তু সেই জায়গাটা অনেক বেশি প্রসারিত করে গেছেন। পজিটিভ এবং নেগেটিভ কখন হচ্ছে সেই বিষয়টা আমরা একটু পরে চলে আসবো, যখন উই উইল স্টাডি দ্য ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া বেসড অন ডিফারেন্ট প্যারামিটার্স। ঠিক আছে, এখন দেখো গ্রাম পজিটিভ এবং নেগেটিভ হচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটির সাথে আমাদের কিন্তু কোষ প্রাচীর যে পেপটিডোগ্লাইকেন সেটির সাথে খুবই সম্পর্কযুক্ত। আরেকটি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমাদের, এটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোন পার্টিকুলার টেম্পারেচারের মধ্যে আমাদের ব্যাকটেরিয়াটা বেঁচে থাকতে পারে। -70 থেকে -80 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, -70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, এই টেম্পারেচারের মধ্যে কিন্তু আমরা ব্যাকটেরিয়া গ্রো করতে পারে। অর্থাৎ আমাদের একদম ফ্রিজিং করলেও আমরা যদি কোনো খাবারকে ব্যাকটেরিয়া বা জীবাণুমুক্ত রাখতে চাই, তাহলে কিন্তু ডিপ ফ্রিজিং করতে হবে, যেন এর চেয়েও কম টেম্পারেচার হয়ে যায়, যে টেম্পারেচার হলে সে এখানে সাস্টেইন করতে পারবে না। আর 80 ডিগ্রি সেলসিয়াস মানে কিন্তু বোঝাই যাচ্ছে যে আমাদের সময় যে গ্রীষ্মকাল রয়েছে, সেই সময়টাতে কিন্তু আমরা ম্যাক্সিমাম 40 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে যে আরও 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লেও কিন্তু আমাদের ব্যাকটেরিয়া আমাদের যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেখানে কিন্তু সে সাস্টেইন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই ক্যারেক্টারিস্টিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভবিষ্যতে আমাদের যে এমসিকিউ প্রশ্নগুলো হয় সেখানে কিন্তু বলা থাকতে পারে যে কোন টেম্পারেচারের মধ্যে আমাদের ব্যাকটেরিয়া সাস্টেইন করতে পারে বা টিকে থাকতে পারে। আচ্ছা, আরেকটি জিনিস হচ্ছে যে তিনটা জিনিস আমি লিখবো এখানে: অব্লিগেট, ফ্যাকাল্টেটিভ, অব্লিগেট। আরেকটি হচ্ছে ফ্যাকাল্টেটিভ। আচ্ছা, অব্লিগেট, অব্লিগেটরি বাধ্যতামূলক, যেখানে হচ্ছে ম্যান্ডেটরি বিষয়টি ম্যান্ডেটরি। আরেকটি হচ্ছে, এটি হচ্ছে সুবিধা, সুবিধার কথা বলা হয়েছে, সুবিধাজনক একটি পরিস্থিতি বা অবস্থা, সেটি হচ্ছে আমাদের ফ্যাকাল্টেটিভ। এখন দেখো যে বইয়ে যেই ক্যারেক্টারিস্টিক্সটা আছে তার মধ্যে সেটি হচ্ছে আমাদের অব্লিগেট যেই অ্যানারোবস, ফ্যাকাল্টেটিভ অ্যানারোবস এবং অব্লিগেট অ্যারোবস। অর্থাৎ এখানে অ্যানারোবস আরেকটি হচ্ছে অ্যারোবস। ফ্যাকাল্টেটিভের ক্ষেত্রে বলা হচ্ছে, ফ্যাকাল্টেটিভের ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানারোব। অর্থাৎ অ্যারোবিক কন্ডিশনের কথা বলা হচ্ছে। অ্যারোবিক কন্ডিশন মানে হচ্ছে সেখানে বায়ুর একটি বিষয় আছে, অর্থাৎ বাতাস, অক্সিজেনের একটি উপস্থিতি আছে। তোমরা বইয়ে লক্ষ্য করো যে এখানে বলা হচ্ছে যে অবায়বীয় যে অর্থাৎ অক্সিজেন থাকলে বাঁচতে পারে না। অর্থাৎ এই যে অ্যানারোবিক যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে অক্সিজেনের উপস্থিতি ছাড়া সেটি বাঁচতে পারে না। অ্যারোবিক যেটা সেটি হচ্ছে অক্সিজেনের উপস্থিতি লাগবে। আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ অ্যানারোব যেটা আছে সেটা হচ্ছে যে সুবিধাবাদী অবায়বীয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতেও বাঁচতে পারে।
সেই রকম কিছু উদাহরণ আছে, এই উদাহরণগুলো তোমাদের মনে রাখতে হবে, কারণ সেই জিনিসটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে কোনটি আমাদের হচ্ছে অব্লিগেটরি বা ম্যান্ডেটরি অ্যানারোবস বা অ্যারোবস, বা কোনটি হচ্ছে আমাদের ফ্যাকাল্টেটিভ অ্যারোবস বা অ্যানারোবস। এই জিনিসটা তোমরা একটু উদাহরণটা দেখে নিবে, যেখানে আমাদেরকে বাধ্য করা হয়েছে যে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতি সেই জিনিসটি। আরেকটি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া বিস্তৃতি এবং হচ্ছে আবাসস্থল। এটি তো আমরা কিন্তু আমাদের যে টেম্পারেচার সেটির মধ্যে বলে দিয়েছি, এবং এটি এমন এয়ার, তারপর হচ্ছে আমাদের সয়েল সারফেস এবং আমাদের গ্রাউন্ডে থাকতে পারে, তবে মাটির যত নিচে যাওয়া যাবে সেই জায়গাটিতে কিন্তু আমাদের হচ্ছে ব্যাকটেরিয়া প্রাপ্যতা কিন্তু কমে যাবে। আবার এয়ারেরও কিন্তু আমাদের যেই স্তরগুলো আছে, 6 থেকে 7টি যেই স্তর আছে, সেই স্তরগুলোতেও কিন্তু একটা নির্দিষ্ট স্তরে গিয়ে তখন কিন্তু আর ব্যাকটেরিয়া বা এই যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সেইগুলো কিন্তু আর পাওয়া যাবে না। তাহলে আমরা আজকে যে ক্লাসটি সেটিতে আমরা বেসিক্যালি হচ্ছে আমরা ব্যাকটেরিয়াটা বোঝার চেষ্টা করেছি, এবং ব্যাকটেরিয়ার যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স আছে এবং জেনারেল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেটি আমরা এখানে বোঝার চেষ্টা করেছি। অর্থাৎ কোন টেম্পারেচারের মধ্যে সেটি থাকছে, তার সেল ওয়ালে কী আছে, সেটি প্রোক্যারিওটিক নাকি ইউক্যারিওটিক, তারপরে হচ্ছে তার রিপ্রোডাকশনটা কোন সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে, তারপরে তার স্ট্রাকচার বা তার যে হচ্ছে সাইজটা কত থেকে কত মাইক্রোমিটার, 0.2 থেকে 0.5 এরকম একটি ইয়ে থাকার কথা, পুরুত্ব থাকার কথা। তো সেই বিষয়গুলো তোমাদের একটু গুরুত্বের সাথে দেখতে হবে। এবং পরবর্তী যেই ক্লাস, সেই ক্লাসে যাওয়ার আগে আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া। ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়াটা হচ্ছে যে ব্যাকটেরিয়ার যে বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে সেটি বিভিন্ন বিষয়ের উপর, সেটি তার আকার আকৃতির উপর ডিপেন্ড করে হতে পারে, তার সে যে গ্রাম পজিটিভ এবং নেগেটিভের কথা আমরা বলছি সেটির উপরে হতে পারে। এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের হচ্ছে ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন আছে সেই ক্লাসিফিকেশনটা আমরা করব, এবং পরবর্তী ক্লাসে সেই বিষয়টি উঠে আসবে। তারপরেও ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়ার যে প্যারামিটার্সগুলো আছে সেটি আমরা বলি যে কোষের আকৃতিগত, কোষের আকৃতির উপর নির্ভর করে তিনটি বিষয়কে আমরা এখানে গুরুত্ব দিয়েছি। কোষের আকৃতির উপর নির্ভর, এটি হচ্ছে 1। 2 নম্বর যে বিষয়টি আমরা সামনে এনেছি সেটি হচ্ছে যে রঞ্জন ভিত্তিক শ্রেণীবিভাগ, রঞ্জন বা কালার উপর নির্ভর করে। এবং 3 নম্বর যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমাদের যে ফ্লাজেলা, ফ্লাজেলার উপর ভিত্তি করে। এই 3টা জিনিসের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ব্যাকটেরিয়াকে ক্লাসিফিকেশন করব। দেখা যাচ্ছে যে কোষের আকৃতির উপরে নির্ভর করে ক্লাসিফিকেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর আমাদের যে রঞ্জন এবং ফ্লাজেলা এই দুটো জিনিস আমাদের বিভিন্ন সময়ে লাগবে, এই দুটোর উপরেও গুরুত্ব দিতে হবে, কারণ এই দুটোর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটি আমরা ব্যাকটেরিয়ার পরবর্তী লেকচার বা পরবর্তী ক্লাসগুলো কন্ডাক্ট করবার জন্য তোমাদের বোঝার জন্য অনেক বেশি সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী যে ক্লাস রয়েছে সেখানে আমরা আমাদের যে ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া সেটি ইন ডিটেলস আলোচনা করব। তোমরা নিঃসন্দেহে সবাই বাসায় থাকবে, ক্লাসগুলো বারবার দেখবে, স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবে, অবশ্যই মাস্ক পরিধান করবে এবং মাদক থেকে দূরে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।